ওয়েলকাম টু এসএমএস স্ট্র্যাটেজি মিনস সাকসেস। তো আজকে আমরা আলোচনা করব গণিত শিক্ষণবিদ্যার সমগ্র পার্টটিকে নিয়ে। কারণ আলাদা আলাদা করে প্রত্যেকটা বিষয় আমরা এই মুহূর্তে পড়ব না, কারণ এখানকার যে চ্যাপ্টারগুলো খুবই ছোট। তো আমরা 10 থেকে 12 পাতার একটা পিডিএফ আছে, সেটাকে আমরা কমপ্লিট করব এবং গণিত শিক্ষণবিদ্যার টোটাল কনসেপ্টটাকে আমরা ক্লিয়ার করে নেব। তো যেহেতু পরীক্ষা সামনেই চলে এসছে, অতটা সময় আর দেওয়া যাবে না, তাই তার জন্য আমরা এটাকে দুটো ভাগে ভাগ করেছি। প্রথমত আমরা ডেসক্রিপটিভ পার্টটাকে পড়ে নেব, এই যে আজকের যে ভিডিও তাতে 12টা পেজের মাধ্যমে, এবং এরপরই আমরা এর এগেনস্টে যে সমস্ত এমসিকিউগুলো এসছে গত পরীক্ষায়, সিটেট এবং আমাদের ডাব্লিউবি টেটে, তাছাড়াও যেগুলো সম্ভাব্য কোয়েশ্চেন ইম্পর্ট্যান্ট, সেগুলো আমরা একটা ভিডিওতে পুরো সমাধান করে নেব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। গণিতের স্বরূপ, যুক্তিপূর্ণ চিন্তন। গণিতের অর্থ বলছে, গণিতের ইংরাজি প্রতিশব্দ হলো ম্যাথামেটিক্স। ঠিক আছে, এই ম্যাথামেটিক্স সংখ্যা এবং স্থান সম্পর্কিত কিছু বিষয়। ম্যাথামেটিক্সটা হলো সংখ্যা এবং স্থান সম্পর্কিত কিছু বিষয়। ঠিক আছে, গণিতের সাধারণ সংজ্ঞাটা আমরা জাস্ট একবার চোখ বুলিয়ে নেব। কি বলছে? বলছে সাধারণ সংজ্ঞায় বলছে যে গণিত হলো বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, যার প্রধান কাজ হলো গণনা। এবার কিছু লোকের মত দেওয়া আছে, মতগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই দাগ দেওয়া আছে। গ্যালিলিও কি বলছেন? গণিত হলো এমন একটি ভাষা যার মাধ্যমে সৃষ্টিকর্তা বা ঈশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করেছেন। কে বলেছেন? গ্যালিলিও। কি বলেছেন আরেকবার দেখে নেব। গণিত হলো এমন একটি ভাষা যার মাধ্যমে সৃষ্টিকর্তা বা ঈশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করেছেন। লক কি বলেছেন? লক বলেছেন গণিত একটি মাধ্যম যা ব্যক্তির মধ্যে যুক্তি নির্ভর চিন্তাভাবনা করার অভ্যাস গড়ে তোলে। তাহলে গ্যালিলিওর কথা বললেই আমরা মনে রাখবো বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বলেছেন। ঠিক আছে, এবং লক যখন বলবে তখন আমরা লকের ওই যুক্তি নির্ভর কথাটা মনে রাখার চেষ্টা করব। বার্ট্রান্ড রাসেল বলেছেন গণিত হলো এমন একটি বিষয় যেখানে আমরা অনুধাবন করতে পারি না আমরা কি বলছি, অথবা যা বলছি তা প্রকৃতপক্ষে সত্য কিনা। কিন্তু গণিতের একটা বিপরীত মত, আসলে গণিতে একটা গণিতে সবসময় একটা সঠিক সিদ্ধান্ত পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই। তো তো এখানে বার্ট্রান্ড রাসেল যেটা বলছেন, বার্ট্রান্ড রাসেল বলছেন উল্টোটা, যে আমরা যেটা বলছি সেটা প্রকৃতপক্ষে সত্য কিনা সেটা আমরা যাচাই করতে পারছি না রাসেলের মতে। ঠিক আছে। রজার বেকন কি বলছেন? রজার বেকন বলছেন যে গণিত হলো বিজ্ঞানের প্রবেশদ্বার। খুব ইম্পর্টেন্ট, গণিত হলো বিজ্ঞানের প্রবেশদ্বার এবং চাবিকাঠি। গণিতকে অবহেলা করলে সব জ্ঞানী ক্ষতির সম্মুখীন হবে। তাহলে রজার বেকন বলছেন গণিত হচ্ছে বিজ্ঞানের প্রবেশদ্বার। ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি একটুখানি বলি। ইম্পর্টেন্ট এখানে রয়েছে প্রথমত এই চারটি ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট গ্যালিলিও। ঠিক আছে, এখানে মোস্ট, আমি যদি ইম্পর্টেন্টের কথা বলি তাহলে আমরা বলবো এখানে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে গ্যালিলিওর মত। ঠিক আছে, গ্যালিলিওর মত, যেটার থেকে তিনি বলছেন যে গণিত এমন একটি ভাষা যার মাধ্যমে সৃষ্টিকর্তা বা ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করেছেন। লকের মত অনুযায়ী লক বলছেন যে চিন্তাভাবনা যুক্তি নির্ভর চিন্তাভাবনা গড়ে তোলে। আচ্ছা, রজার বেকনের মত খুবই ইম্পর্টেন্ট, যে গণিত হলো বিজ্ঞানের প্রবেশদ্বার এবং চাবিকাঠি। ঠিক আছে, রজার বেকন বলছেন যে গণিত হলো বিজ্ঞানের প্রবেশদ্বার এবং চাবিকাঠি। এবং বার্ট্রান্ড রাসেলটা তার থেকে হয়তো একটু কম ইম্পর্টেন্ট, যেখানে তিনি বলছেন যে গণিত হলো এমন একটি বিষয় যেখানে আমরা অনুধাবন করতে পারি না আমরা কি বলছি অথবা যা বলছি প্রকৃতপক্ষে সত্য কিনা। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো তারপরে আমরা চলে আসবো গণিতের প্রকৃতি। গণিতের বিভিন্ন সংজ্ঞা বিশ্লেষণ করে নিম্নলিখিত সিদ্ধান্ত উপনীত হওয়া যায়। কি? গণিত হলো পরিমাপ ও স্থান সম্পর্কিত বিজ্ঞান। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। গণিত কি? গণিত হলো পরিমাপ এবং স্থান সম্পর্কিত বিজ্ঞান। গণিত হলো পরিমাপ এবং স্থান সম্পর্কিত বিজ্ঞান। এখানে আমরা একটা জায়গায় পড়েছিলাম যেখানে বলছিল ম্যাথামেটিক্স সংখ্যা এবং স্থান সম্পর্কিত কিছু বিষয়। তাহলে সবসময় মনে রাখতে হবে যে গণিতের সঙ্গে স্থান কথাটা থাকছে, পরিমাণ এবং স্থানের সঙ্গে সম্পর্ক রয়েছে। গণিত হলো মাত্রা এবং সংখ্যার বিজ্ঞান। গণিত হলো যুক্তিগ্রাহ্য কারণের বিজ্ঞান। গণিত হলো সেই বিজ্ঞান যা ব্যক্তিকে চিন্তাভাবনা এবং পদ্ধতি সম্পর্কে সঠিক পথের সন্ধান দেয়। গণিত হলো সেই বিজ্ঞান যা বিভিন্ন ফলাফল সংক্ষেপে যুক্তিগ্রাহ্য উপায়ে উপস্থাপিত করতে আমাদের উৎসাহিত করে। গণিত হলো এমন এক বিজ্ঞান যার সাহায্যে তথ্য সংগ্রহ করা যায়, সারণীপত্র তৈরি করা যায়, সেগুলিকে সুবিন্যস্ত করা যায় এবং সেগুলির তাৎপর্য নির্ণয় করা যায়। গণিত হলো সাধারণীকরণের প্রতিভা। ঠিক আছে, এই সাধারণীকরণ বা হচ্ছে একদম আমরা কি করছি, সিম্পলিফাই করছি, একদম সাধারণীকরণ করছি বিশেষ থেকে। ঠিক আছে, তো এটি একটি গুরুত্বপূর্ণ অস্ত্র বা উপায়। গণিত হলো নানান বিষয়ের
প্রগতির পদ্ধতি। গণিত হলো বিজ্ঞানের এমন একটি ফলিত শাখা যা অন্যান্য বিজ্ঞান বিষয়কে প্রকাশিত হতে সহায়তা করে, কারণ ওটা রজার বেকন আগেই বলেছেন যে বিজ্ঞানের প্রবেশদ্বার। গণিত হলো সেই পথ বা উপায় যা বিচার বিশ্লেষণে ও সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়। গণিত হলো বিজ্ঞানের সেই শাখা যা সঠিক ও বিশ্বাসযোগ্য জ্ঞান পরিবেশন করে। গণিতের অন্যতম কাজ হলো বিমূর্ত ধারণাকে মূর্ত ধারণায় পরিবর্তিত করা, খুব ইম্পর্টেন্ট, বিমূর্ত ধারণাকে মূর্ত ধারণায় পরিবর্তিত করে। ঠিক আছে, গণিতের ধারণাগুলি গঠিত হয় ব্যক্তির জ্ঞানেন্দ্রিয়ের ওপর নির্ভর করে। গণিতের ভাষা স্পষ্ট, সুসংজ্ঞায়িত ও ব্যবহারযোগ্য। গণিতের নিয়মনীতি, সূত্রাবলী ইত্যাদি যে কোনো স্থান ও কালের নিরিখে সমানভাবে প্রযোজ্য। শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান মানসিকতা গঠনে গণিত কার্যকরী ভূমিকা পালন করা যায়। ঠিক আছে, তো আমরা এখানে দেখে নেব আরোহী এবং অবরোহী পদ্ধতি। এটা আমরা আগে পদ্ধতির মধ্যে এটাকে আলোচনা করেছি, তো এটা আরেকবার দেখে নেব। তো আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতি এখানে কি বলছে, তো এখানে যেটা দেখা যাচ্ছে গণিত চর্চাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা আরোহী আর একটা অবরোহী। আরোহী পদ্ধতি আমরা জানি অনেকগুলো উদাহরণ দেওয়া থাকবে, সেখান থেকে আমরা যদি একটা নির্দিষ্ট সিদ্ধান্ত উপনীত হই তখন আমরা তাকে বলছি আরোহী। আর অবরোহী আর অপোজিটটাকে বলা হয় যে একটি সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ বিশেষ ক্ষেত্রে সত্যতা প্রমাণ করার পদ্ধতিকে আমরা বলি অবরোহী পদ্ধতি। ঠিক আছে, তো এখানে একটা উদাহরণের মাধ্যমে দেওয়া আছে, সেই উদাহরণটা আমরা দেখে নেব। উদাহরণ বলছে 8% হারে 500 টাকার 5 বছরের সুদ নির্ণয় করো। এটা হচ্ছে আরোহী পদ্ধতি, কারণ এক্ষেত্রে কি করছি আমরা, এক্ষেত্রে আমরা দৃষ্টান্ত অনেকগুলো নিচ্ছি। যেমন হচ্ছে আমরা এই যে অনেকগুলো দৃষ্টান্ত নিচ্ছি। প্রথম দৃষ্টান্ত যে 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা, 1 টাকার 1 বছরের সুদ 8/100 টাকা, 500 টাকার 1 বছরের সুদ 8/100 ইন্টু 500 টাকা ইকুয়াল টু আমার অ্যান্সার আসছে যেটা তার সঙ্গে আমরা 5 বছরের সুদকে গুণ করছি ইকুয়াল টু আমার 200 টাকা অ্যান্সার আসছে। কিন্তু আমরা যখন এটা একটা সূত্রের মধ্যে ফেলে দিচ্ছি, এই যে এই ক্ষেত্রে আমরা যা দেখলাম এটা সূত্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে যে আসল ইন্টু সুদের হার ইন্টু সময়, এটা বাই 100 হবে। অ্যাকচুয়ালি এটা দেওয়া ছিল না, যাই হোক। তো এটা হচ্ছে BTR/100, যে সূত্র ধরে আমরা আজীবন সুদের অঙ্ক করে এসেছি। তো এটা কিন্তু একটা সূত্র প্রথমেই ফেলে দিচ্ছে এবং সূত্রের মাধ্যমে এর যে অ্যান্সার সেটাকে বার করা হচ্ছে। তাহলে সূত্র যেখানে প্রথমেই কাজে লাগছে সেটাকে আমরা বলি অবরোহী পদ্ধতি। গণিত শিক্ষণবিদ্যা। গণিত শিক্ষণকে যথাসম্ভব কার্যকরীভাবে সম্পাদন করতে হলে যে 4টি বিষয়ের উপর নজর দিতে হয় সেগুলি কি কি? সেগুলো হচ্ছে শিখন বা নির্দেশনার উদ্দেশ্যবলী, পাঠ্যসূচি বা পাঠ্যক্রম বা বিষয়বস্তু, শিক্ষণের পদ্ধতি এবং শিক্ষণ সহায়ক উপকরণ এবং হচ্ছে মূল্যায়ন পদ্ধতি। ঠিক আছে, মূল্যায়ন পদ্ধতি। এরপর আমরা চলে যাব শিক্ষণের উদ্দেশ্যে। শিক্ষণের উদ্দেশ্য কি বলা হচ্ছে, বলছে শিক্ষণ ও শিক্ষণের উদ্দেশ্যকে নানা ভাগে ভাগ করা যায়। মনোবিদ ডক্টর ব্লুম শিক্ষা প্রয়াসে উদ্দেশ্যবলীকে 3টি শ্রেণীতে ভাগ করেছেন। ঠিক আছে, তিনি 3টি শ্রেণীর ভাগের কথা বলেছেন। সেখানে আমরা দেখব ব্লুমের যে মতবাদ রয়েছে, সেই ব্লুমের মতবাদে তিনি 3টি শ্রেণীতে ভাগ করেছেন। একটা হচ্ছে কগনিটিভ, একটা অ্যাফেক্টিভ, একটা হচ্ছে সাইকোমোটর। এটাকে আমরা ব্লুমস ট্যাক্সোনমি বলছি। ঠিক আছে, ব্লুমের ট্যাক্সোনমি বলছি। তো ব্লুমের ট্যাক্সোনমি অনুযায়ী আমরা দেখব যে শিক্ষণের উদ্দেশ্যকে আমরা 3টে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কগনিটিভ, একটা অ্যাফেক্টিভ আর একটা সাইকোমোটর। যার আমরা বাংলার যদি তর্জমা করি তাহলে দাঁড়ায় বৌদ্ধিক ক্ষেত্র কগনিটিভ, প্রাক্ষবিক ক্ষেত্র যেটা হচ্ছে অ্যাফেক্টিভ এবং মানস সঞ্চালন মূলক ক্ষেত্র সেটাকে বলছি সাইকোমোটর। ঠিক আছে, তো এই যে ব্লুমস ট্যাক্সোনমি, এটাকে আমি একটা আলাদা ভিডিওতে পুরো ক্লাসটা করিয়ে দেবো। তো ব্লুমস ট্যাক্সোনমিটা আলাদা করে একটু দেখে নিও, আর এখানে আমি জাস্ট রিড ওভার করে যাচ্ছি। তো আমরা যদি দেখি বৌদ্ধিক ক্ষেত্রতে আমরা দেখি জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা, এই 4টি ভাগে ভাগ করা যায়। অনুভূতি, আগ্রহ, কর্মোদ্যোগ এবং মূল্যবোধ, এই 4টি রয়েছে প্রাক্ষবিক ক্ষেত্রে। আর মানস সঞ্চালনমূলক ক্ষেত্রে আমরা দেখব 1টা, 2টো, 3টে, 4টে, 5টা রয়েছে তাৎক্ষণিক কর্মপ্রয়াস, অনুকরণ, কৌশলগত কর্মপ্রয়াস, সুনিয়ন্ত্রিত সমন্বয় সাধন এবং নৈপুণ্য। এই ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি পরিমাণে আরও বেশি আছে। যখন আমি ব্লুমস ট্যাক্সোনমি করাবো তখন কিন্তু এটাকে পুরোটা আমি ক্লিয়ার করে দেবো। আচ্ছা, তারপরে চলে আসি আমরা পাঠ্যসূচি বা বিষয়বস্তুতে। পাঠ্যক্রম বলতে বোঝায় শিক্ষার্থীদের সমস্ত রকমের অভিজ্ঞতা যা তারা শ্রেণীকক্ষে, কর্মশালায় শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে লাভ করে। অন্যদিকে পাঠ্যসূচি হলো পাঠ্যক্রমের অন্তর্গত নির্দিষ্ট বিষয় এককের সমন্বয়। বিষয়বস্তু হলো পাঠ্যসূচির অন্তর্গত ক্ষুদ্র ক্ষুদ্র অংশ।
শিক্ষণের পদ্ধতি ও শিক্ষক সহায়ক উপকরণ কী কী রয়েছে? চার্ট, ছবি, নমুনা, মডেল, ম্যাজিক ইত্যাদি। লণ্ঠন, এপিডাস্কোপ, ফিল্ম স্ট্রিপ, কম্পিউটার ইত্যাদির সাহায্য গ্রহণ করা হয়। 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে মূল্যায়ন পদ্ধতি। মূল্যায়ন পদ্ধতি অর্থাৎ সর্বশেষ পদ্ধতি। মূল্যায়ন একটি ব্যাপক সর্বাত্মক প্রক্রিয়া। এর সাহায্যে কী করা হয়? শিক্ষার্থী, শুধু যে লাইনগুলো দাগ দিয়েছে সেই লাইনগুলো একটু দেখে নিচ্ছি আমরা, ঠিক আছে? কারণ এইগুলোই ইম্পর্টেন্ট আছে। এর সাহায্যে শিক্ষার্থীর দুর্বলতা এবং শিক্ষণ প্রক্রিয়ার ত্রুটি নির্ধারণ করার পর সংশোধনাত্মক শিক্ষণের ব্যবস্থা করা হয়। তাহলে এই মূল্যায়নের পরেই কিন্তু আমাদের রেমিডিয়াল টিচিং করা হয়। এইখান থেকেই কিন্তু কোয়েশ্চেন আসবে। এই যে বাকি এত কিছু লেখা আছে এটাকে কনসেপ্ট ক্লিয়ারের জন্য, আরও ভালোভাবে গভীরভাবে বোঝানোর জন্য আছে, কিন্তু কোয়েশ্চেন আসবে কিন্তু এই জায়গা থেকে যে শিক্ষার্থীর যে রেমিডিয়াল টিচিং সেটা কখন করা হয়, শিক্ষার্থীর দুর্বলতা এবং শিক্ষণ প্রক্রিয়ার ত্রুটি যেটা সেটাকে নির্ধারণ করার পর অর্থাৎ মূল্যায়নের পর তার সংশোধনাত্মক শিক্ষণের ব্যবস্থা করা হয়। তো এখানে আমরা দেখে নেব, খুব বেশি এখানে ইম্পর্ট্যান্ট না, তবু আমি এখানটা জাস্ট একটু দেখে নেব। তো এখানে বলছে যে কার্যকরী শিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন উপাদানের সম্পর্ক, ঠিক আছে? এখানে কার্যকরী শিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন উপাদানের সম্পর্ক, এখানে কার্যকরী শিক্ষণের মানে কিসের উপর ভিত্তি করে রয়েছে সেটা কিন্তু এখানে একটা মডেলের মাধ্যমে দেওয়া আছে। একটা হচ্ছে শিক্ষণ বা নির্দেশনার উদ্দেশ্যাবলী, শিক্ষণের পদ্ধতি ও শিক্ষণ সহায়ক উপকরণ। আচ্ছা, প্রথমে একটা মিস করে গেছি, পাঠ্যক্রম ও পাঠ্যসূচি প্রথম। দ্বিতীয় হচ্ছে শিক্ষণ বা নির্দেশনার উদ্দেশ্যাবলী, শিক্ষণের পদ্ধতি এবং শিক্ষণ সহায়ক উপকরণ, এবং হচ্ছে মূল্যায়ন, ঠিক আছে? এটা কিন্তু এই চারটে পদ্ধতির মাধ্যমেই কি হয়, কার্যকরী এই শিক্ষণ দেওয়া হয়, ঠিক আছে? এখানে খুব বেশি কিছু পড়ার দরকার নেই, জাস্ট একটু করে রিডিং পড়ে যাব জাস্ট আমাদের কনসেপ্টটাকে রাখার জন্য। অর্থপূর্ণ শিক্ষণ তত্ত্বের প্রবক্তাকে, এটা কিন্তু মনে রাখতে হবে, এটাই ইম্পর্টেন্ট আছে। অর্থপূর্ণ শিক্ষণ তত্ত্বের প্রবক্তা কে আছেন? অর্থপূর্ণ শিক্ষণের প্রবক্তা হচ্ছেন ডেভিড আসুবেল, ঠিক আছে? এই ভদ্রলোক কিন্তু, তার কিন্তু নামটা বেশ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেভিড আসুবেল। এখান থেকে এই কোয়েশ্চেনটাই আসতে পারে যে অর্থপূর্ণ শিক্ষণ তত্ত্বের প্রবক্তাকে, ঠিক আছে? সেটার উত্তর হয়ে যাবে ডেভিড আসুবেল। এরপর আমরা দেখে নেব শিক্ষণের যে এখানে বৈশিষ্ট্য রয়েছে অর্থপূর্ণ শিক্ষণের, সেগুলো কী কী? শিক্ষণ হলো আচরণের পরিবর্তন, শিক্ষণ হলো আচরণের জন্য অনুশীলন, ঠিক আছে? শিক্ষণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ওয়ান লাইনার আসতে পারে যে শিক্ষণ কী। শিক্ষণ হচ্ছে সাধারণত আচরণের পরিবর্তন, শিক্ষণ হলো আচরণের জন্য প্রশিক্ষণ, শিক্ষণ হলো শিক্ষার্থীর প্রেরণা, ঠিক আছে? শিক্ষণ হলো নতুনভাবে কিছু করা, শিক্ষণ হলো বাধা অপসারণ, ঠিক আছে? এর থেকে বাইরে কিছু আসবে না এখানে। তো এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে দুটো কোয়েশ্চেন, এক হচ্ছে অর্থপূর্ণ শিক্ষণের প্রবক্তাকে, সেটা হচ্ছে ডেভিড আসুবেল, আর 2 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে শিক্ষণ আসলে হচ্ছে আচরণের পরিবর্তন, ঠিক আছে? গণিতের ক্ষেত্রে অর্থপূর্ণ শিক্ষণ এখানে কি বলছে, এখানে জাস্ট এগুলো আমরা একবার করে রিডিং পড়ে যাব। কি আছে দেখে নেব। বলছে অর্থপূর্ণ গণিত শিক্ষণ শিক্ষার্থীর মানসিক ও বৌদ্ধিক বিকাশে সহায়তা করে। এটি অন্যান্য বিষয় যেমন ভূগোল, মনোবিদ্যা, পদার্থবিদ্যা, জীববিদ্যা, পরিবেশবিদ্যা ইত্যাদি শিক্ষণে সাহায্য করে। এটি পরবর্তীকালে গণিতের পারদর্শিতা অর্জনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করে, ঠিক আছে? তো তারপর দেখে নেব, এটি জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন সমস্যার সমাধানে সহায়তা করে। এটি ব্যক্তিকে জীবিকা অর্জনের জন্য বা উৎপাদনশীল পেশার জন্য প্রস্তুত করে। এটি গণিত বিষয়ের প্রতি ইতিবাচক মনোভাব গঠনে সহায়তা করে, ঠিক আছে? এটি স্বশিক্ষণ ও স্বাধীন গবেষণার জন্য শিক্ষার্থীর মধ্যে উৎসাহ ও প্রেরণা সৃষ্টি করে। আচ্ছা, এইখানে আমি অর্থপূর্ণ শিক্ষণের 6টা এখানে বৈশিষ্ট্য বলেছিলাম, এখানে আর কিছু বৈশিষ্ট্য ছিল যেটা আমি মিস করে গেছি। সেটা হচ্ছে শিক্ষণ হলো নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলা, শিক্ষণ হলো প্রতিক্রিয়া করার ক্ষমতা, শিক্ষণ হলো আচরণের স্থায়ী পরিবর্তন। তারপরেও আমি বলবো এখানে কিন্তু দুটোই কোয়েশ্চেন আসবে, যেটা হচ্ছে অর্থপূর্ণ শিক্ষণ তত্ত্বের প্রবক্তাকে, সেটা হচ্ছে ডেভিড আসুবেল, এবং অর্থপূর্ণ শিক্ষণ হলো আসলে শিক্ষণ হলো কি, শিক্ষণ হলো আচরণের পরিবর্তন, ঠিক আছে? তো এখান থেকে আর কিছু কোয়েশ্চেন আসার মতো নেই। তারপরের পাতায় চলে যাব। তারপরের পাতায় দেখছি আমরা যে বিদ্যালয় পাঠ্যক্রমে গণিতের স্থান বা প্লেস অফ ম্যাথামেটিক্স ইন স্কুল কারিকুলাম, যেটুকু আমার দাগ দেওয়া আছে আমি সেটুকু পড়বো, ঠিক আছে? জাস্ট এইখানে যে সংজ্ঞাগুলো আছে, মানে মতগুলো আছে, মতগুলো একবার করে পড়ে নেবো। কী বলছে যে পেইনির মতে শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ এবং আচরণের পরিবর্তন ঘটানোর জন্য যেসব কর্মসূচি গ্রহণ এবং সচেতনভাবে রূপায়িত করা হয় তাদের সমবায় হলো পাঠ্যক্রম।
মনোবিদ ক্রো এবং ক্রো পাঠ্যক্রমের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, শিক্ষার্থীর মানসিক, দৈহিক, প্রাক্ষবিক, সামাজিক, আধ্যাত্মিক এবং নৈতিক বিকাশে সাহায্য করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয় বিদ্যালয়ের ভিতরে ও বাইরে, সেই সমস্ত অভিজ্ঞতার সমবায়কেই বলা হয় পাঠ্যক্রম। এখান থেকে কিছু করার দরকার নেই, চলে আসবো আমরা একদম নিচে, যেখানে ডিএম কোঠারির কথা বলা হচ্ছে। ডক্টর ডিএম কোঠারির সভাপতিত্বে গঠিত মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদুলিয়ার কমিশন আমরা যেটাকে বলে চিনি, সেটা হচ্ছে 1964 থেকে 66, খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। 1964 সাল থেকে 1966 সাল ডক্টর ডিএম কোঠারি তার সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন বা হচ্ছে 1964 থেকে 66 সালে যেটা হয়েছিল, দশম শ্রেণী পর্যন্ত গণিতকে আবশ্যিক বিষয় হিসেবে পড়ানোর সুপারিশ করেছেন। এটা হয়তো কোশ্চেন আসতে পারে যে দশম শ্রেণী পর্যন্ত গণিতকে আবশ্যিক বিষয় হিসাবে পড়ানোর জন্য সুপারিশ করেছে কোন কমিশন, সেখানে কিন্তু সব অনেক কটা কমিশনের নাম থাকবে, সেখানে থাকবে ডিএম কোঠারির এই মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদুলিয়ার কমিশনও। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে মাধ্যমিক শিক্ষা কমিশন। এখানে কি বলছে যে ম্যাথামেটিক্স শুড বি মেড এ কম্পালসারি সাবজেক্ট ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস অফ ফার্স্ট টু 10th স্ট্যান্ডার্ড অ্যাজ পার্ট অফ জেনারেল এডুকেশন, ঠিক আছে। অর্থাৎ এটাই বলা আছে যে জেনারেল এডুকেশনের অংশ হিসাবে কম্পালসারি করে দেওয়া উচিত ক্লাস 1 থেকে ক্লাস 10 স্ট্যান্ডার্ড পর্যন্ত অঙ্ককে। ওকে, রাইট। তো এরপর আমরা চলে যাব গণিতকে আবশ্যিক বিষয় হিসেবে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কারণ কি। এগুলো আমরা একবার করে রিডিং পড়ে যাব, কারণ এগুলো আমরা জেনারেল কনসেপ্ট দিয়ে আমরা এগুলোকে সলভ করতে পারবো। তবু একবার রিডিং পড়ে যাব, যাতে কনসেপচুয়ালাইজ কোয়েশ্চেন এলে সেগুলো থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি। শিশুর বৌদ্ধিক বিকাশের জন্য গণিত শিখন অপরিহার্য। গণিত বিষয়ে জ্ঞানার্জনের জন্য কোনো সহজাত ক্ষমতার দরকার হয় না। গণিত অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে যুক্তিপূর্ণ বিশ্লেষণ ক্ষমতা ও আত্মবিশ্বাস গড়ে ওঠে, ঠিক আছে। নিয়মিত গণিত চর্চা করলে শিক্ষার্থীর চিন্তন ক্ষমতা বাড়ে, ঠিক আছে, চিন্তন ক্ষমতা বেড়ে যায় নিয়মিত গণিত চর্চা করলে। তারপর হচ্ছে শিক্ষার্থীর বিভিন্ন প্রকার প্রক্ষোভ আবেগ নিয়ন্ত্রিত করা হয় এবং শিক্ষার্থী শৃঙ্খলা পরায়ণ হয়। গণিত চর্চা করলে শিক্ষার্থীর মধ্যে পদ্ধতিগতভাবে জ্ঞান আহরণের দক্ষতাও বৃদ্ধি পায়, ঠিক আছে, জ্ঞান আহরণের দক্ষতা বৃদ্ধি পায়। গণিত হলো সকল প্রকার বিজ্ঞান বিষয়ের ভিত্তি। কে বলেছেন কথাটা বলেছেন রজার বেকন, ঠিক আছে। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, শরীরতত্ত্ব, নৃতত্ত্ব, জীববিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, ভূতত্ত্ব, অ্যাস্ট্রোলজি প্রভৃতির ক্ষেত্রে গণিতের জ্ঞান অপরিহার্য। গণিত আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে কী হয় জড়িত। বিভিন্ন সামগ্রী কেনাবেচা, প্রতিদিনের কাজের পরিকল্পনা ইত্যাদি গণিতের জ্ঞান অপরিহার্য। গণিত শিক্ষার্থীর চরিত্র গঠনে ও নৈতিকতার বিকাশে সহায়তা করে। শিশুর মধ্যে গাণিতিক নৈপুণ্যতা গড়ে তোলা এবং তার মানসিক সামর্থ্যের বিকাশের জন্য গণিত চর্চা বিশেষভাবে প্রয়োজনীয়। গণিত চর্চার মধ্য দিয়ে শিশুরা সমস্যা সমাধানের কৌশল আয়ত্ত করে। এরপর চলে আসবো খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা হচ্ছে গণিতের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথামেটিক্স। এগুলো কিন্তু প্রত্যেকটা একটা আলাদা চ্যাপ্টার, ঠিক আছে, যে চ্যাপ্টারগুলো আমাদের সিলেবাসে দেওয়া রয়েছে। তো এই সমস্ত চ্যাপ্টারগুলো আলাদা চ্যাপ্টার আছে, যেটাকে আমরা একটা ভিডিওতে কমপ্লিট করছি। সেই জন্য আমি কিন্তু শুধুমাত্র যে কনসেপ্টগুলো থেকে কোয়েশ্চেন আসবে বা ইম্পর্টেন্ট জায়গাগুলো শুধুমাত্র সেটুকুই পড়ছি, কারণ বাকি সমস্ত যদি ওই মানে ডিসক্রিপটিভ যে জায়গাগুলো খুব একটা কাজের নয়, হ্যাঁ, যে জাস্ট বোঝানোর জন্য বাড়ানো হয়েছে জায়গাগুলোকে, সেই জায়গাগুলোকে স্কিপ করছি, ঠিক আছে। তো গণিতের ভাষা, যেখানে আমরা দেখব যে গণিতের একটি নিজস্ব ভাষা রয়েছে, ঠিক আছে। এখান থেকে দেখছি গণিতের ভাষা কখনোই দীর্ঘ হয় না, ঠিক আছে। অনেকগুলি বক্তব্যকে গাণিতিক ভাষার মাধ্যমে খুব ছোট্ট পরিসরেও প্রকাশ করা যায়। গাণিতিক চিহ্ন, সংকেত ইত্যাদির মাধ্যমে বহু ধারণা, বক্তব্য বা বিষয়কে সঠিক আকারে মানুষের কাছে তুলে ধরা যায় এবং মানুষ তা বুঝতেও পারে, ঠিক আছে। এটা হচ্ছে গণিতের ভাষা তাহলে দীর্ঘ হবে না কখনোই, আর এটা বক্তব্য কখনোই দীর্ঘায়িত করবে না। এর নিজস্ব ভাষা রয়েছে, খুব ছোট্ট পরিসরে এটাকে প্রকাশ করা যায় এবং চিহ্ন, সংকেত ইত্যাদির মাধ্যমে কিন্তু মানুষের কাছে তুলে ধরা। এগুলো কিন্তু বৈশিষ্ট্য আমরা পড়ে নিলাম এর মধ্যে, আমরা কিন্তু বৈশিষ্ট্য আলাদা করে পড়বো না, এর মধ্যে থেকেই বৈশিষ্ট্য চলে আসছে। আচ্ছা, তারপরে আমরা চলে আসবো গাণিতিক ভাষার প্রসঙ্গে। লিন্ডসে বলে একজন রয়েছেন মনোবিদ, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে গণিত হলো প্রাকৃতিক বিজ্ঞানের ভাষা এবং নিশ্চিতভাবে বলা যায় এর থেকে
অত্যাশ্চর্য ভাষা মানুষের মনে আগে বিকশিত হয়নি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জায়গা, একবার দেখে নেবো আমরা। মানে লিন্ডসের থেকে যদি তুলে দেয়, হঠাৎ করে দিতে পারে, বিশ্বাস নেই। তো লিন্ডসের কথা অনুযায়ী যে গণিত হলো প্রাকৃতিক বিজ্ঞানের ভাষা এবং নিশ্চিতভাবে বলা যায় যে এর থেকে অত্যাশ্চর্য ভাষা মানুষের মনে আগে বিকশিত হয়নি। আমরা কিছু কি পয়েন্ট মনে রাখবো, লিন্ডসে যখনই মাথায় আসবে যেন এটুকু মনে থাকে যে অত্যাশ্চর্য ভাষা এর আগে বিকশিত হয়নি। এটা কে বলছেন? লিন্ডসে। যদি বলে বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা, আমরা সঙ্গে সঙ্গে মনে রাখবো যে গ্যালিলিওর কথা বলা হচ্ছে। ঠিক আছে, যদি লকের কথা বলা হয় আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ভাববো যুক্তিপূর্ণ বা যুক্তি নির্ভর মানে যে চিন্তাভাবনা তার কথা বলা হচ্ছে। যদি বলা হয় বেকনের কথা আমরা কিন্তু সঙ্গে সঙ্গে মনে রাখবো যে বিজ্ঞানের প্রবেশদ্বার বলেছেন। রাসেল আমরা পড়েছি, রাসেল কি বলেছেন? সম্পূর্ণ উল্টো মত বলেছেন। অর্থাৎ আমরা কোনো কিছু মানে আমরা সাধারণত অঙ্ক বা গণিত দ্বারা কোনো কিছু প্রমাণ করি বা সিদ্ধান্ত উপনীত হয়। তিনি বলেছেন যে আমরা কোনো রকম সিদ্ধান্তে উপনীত হতে পারি না গণিতের দ্বারা। ঠিক আছে, এই যে কি পয়েন্টগুলো আমরা মনে রাখবো, এই শুধুমাত্র এখানে যে মতামতগুলো নয়, এই যেমন অর্থপূর্ণ শিখন, আমরা জাস্ট অর্থপূর্ণ শিখন বললেই যেন আমার মাথায় চলে আসে যে ডেভিড আসোবেলের কথা। তো যাই হোক, তারপর চলে আসছি শিক্ষাদানের ক্ষেত্রে। তাই শিক্ষক শিক্ষিকাদের উচিত শিক্ষার্থীর মধ্যে যাতে গাণিতিক ভাষা বোঝার বা প্রকাশ করার ক্ষমতা অর্জিত হয় সেদিকে বিশেষভাবে নজর দেওয়া। গণিতের দক্ষ শিক্ষার্থীরা গাণিতিক ভাষায় বেশ পটু হয়, আবার বহু শিক্ষার্থী গণিতের ভাষা সঠিকভাবে আয়ত্ত করতে না পেরে গণিতের উৎস হারায়। তাই প্রত্যেক গণিতের শিক্ষকের উচিত শিক্ষার্থীদের গণিতের ভাষায় দক্ষ করে তোলা। এই যে গাণিতিক ভাষা কিছু দেওয়া আছে, বাই চান্স যদি দিয়ে দেয়, আমি জাস্ট এটাকে একবার দিয়ে দিচ্ছি তোমাদের সামনে। ঠিক আছে, দুটো পার্টে দেখে নাও কি কি রয়েছে। যোগ রয়েছে, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো তো সব জানাই। ঠিক আছে, এটা হচ্ছে সমানুপাত, অনুপাত তো জানা আছে, সমানুপাত। এটা হচ্ছে ভেদ। ঠিক আছে, এটা ভেদ রয়েছে, ভেদটা হয়তো অনেকে জানা থাকে না। বর্গমূল জানা থাকে, ঘনমূল জানা থাকে, রেখা বন্ধনী, লঘু বন্ধনী। ঠিক আছে, আচ্ছা এইগুলো মোটামুটি সবই জানা থাকে। তো এখানে সিগমা বা সর্বমোট যেটা বলা হচ্ছে সিগমা, একটু ওয়েট করতে হবে, সিগমা। হ্যাঁ, তো এরপর যেটা আছে সিগমা। তো সিগমাটা হয়তো সবার জানা নেই। তারপর সমান্তরাল রেখা এখানে রয়েছে, পাই জানা থাকে, ত্রিভুজের অর্ধপরিসীমা জানা থাকে। সাবসেট হয়তো অনেকের না জানা থাকবে। ত্রিভুজের অর্ধপরিসীমা হচ্ছে এস, আর সাবসেট হচ্ছে এটা। ঘোড়ার নালটা যদি আমরা বাঁদিকে উল্টে দিই সেরকম হয়। সর্বসম, সর্বতোভাবে সমান। ঠিক আছে, এইগুলো। আরেকটা হচ্ছে আমি দেখেছিলাম অন্তর। ঠিক আছে, এই অন্তরের এটাও কিন্তু মনে রাখতে হবে বা একটু দেখে নিতে হবে। ঠিক আছে, জাস্ট দেখে নেওয়ার জন্য, যদি বাই চান্স আসে, চান্সেস আর ভেরি লো। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো কমিউনিটি গণিতে। বলছে অনেকগুলি পরিবার যখন মিলেমিশে একসঙ্গে বসবাস করে এবং কতগুলি নিয়মকানুন মেনে চলে তখন তাকে আমরা কি বলি? কমিউনিটি বলি। ঠিক আছে, এই কমিউনিটিতে একদল মানুষ একটি বা একাধিক সাধারণ উদ্দেশ্য সামনে রেখে একত্রে বসবাস করে এবং তাদের মধ্যে একটি সচেতন মানসিক আন্তঃক্রিয়া চলে। ঠিক আছে, শুধু তাই নয়, একজন ব্যক্তি যদি তার কমিউনিটি তথা প্রচলিত সমাজ কাঠামোর সঙ্গে সার্থকভাবে অভিযোজিত হতে পারে তাহলেই সে স্বাভাবিক জীবনের অধিকারী হবে। এক্ষেত্রে গণিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেপোলিয়ন বোনাপার্টের আরেকটা এখানে কথা আছে, মতামত আছে, সেটা মনে রাখতে হবে যে গণিতের প্রগতি এবং উন্নতি রাষ্ট্রের বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত। তিনি বলেছেন, নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন যে গণিতের প্রগতি এবং উন্নতি, গণিতে যদি ডেভেলপ হয় তাহলে সেই রাষ্ট্র কিন্তু ডেভেলপড হবে। ঠিক আছে, সেটা রাষ্ট্রের বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত। হকবেন আরেকজন মনোবিদ, তিনি কি বলছেন? হকবেন বলেছেন যে সভ্যতার আয়না হচ্ছে গণিত। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেপোলিয়ন বোনাপার্ট যেমন ইম্পর্টেন্ট তার থেকেও ইম্পর্টেন্ট কিন্তু হকবেনের কথা। ঠিক আছে, এটা একটাভাবে আমি মনে রাখার চেষ্টা করেছি, তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো নাও পারো, জাস্ট আমি আমার মতো করে বলছি। এখানে হকবেন অ্যাকচুয়ালি HG, আমরা ভেবি HG। ঠিক আছে, HG হচ্ছে হকবেন হিসেবে ধরে রেখেছি। এই হকবেনের যে মতামতটা সেটা তিনি বলেছেন যে সভ্যতার আয়না হলো গণিত, বা গণিত হলো সভ্যতার দর্পণ। আয়নার পিছনে থাকে পারদ, যেটাকে আমাদের সংকেত হচ্ছে HG। ঠিক আছে, তো সেই হিসাবে আমি মনে রেখেছি হকবেন হচ্ছে এই আয়নার সঙ্গে সম্পর্কিত। সভ্যতার আয়না হলো গণিত। ঠিক আছে, নেপোলিয়ন বোনাপার্ট তাহলে কী বললেন যে রাষ্ট্রের যে উন্নতি সেটা কিন্তু এই গণিতের উন্নতির ওপর অনেকটা প্রভাব বিস্তার করবে, সমানুপাতে বিরাজমান। আর হকবেন বলছেন সভ্যতার আয়না হলো গণিত।
পরের পাঠে চলে যাব, নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন। ঠিক আছে, এখানে কিছু ব্যক্তিত্বের পরিমাপ, এগুলো সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসছে। তাহলে এখানে আমরা দেখে নেব মূল্যায়ন ও অ্যাসেসমেন্টের উপর গুরুত্ব দিয়ে থাকেন। এখানে মূল্যায়ন এবং অ্যাসেসমেন্টের উপর গুরুত্ব দিয়ে থাকেন। বাস্তবিক ক্ষেত্রে শিক্ষাবর্ষের শেষে পরীক্ষার ছাত্রছাত্রীদের 2-3 ঘন্টার মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর লিখতে দিয়ে তাদের যোগ্যতা বিচার করার চেষ্টা অত্যন্ত ত্রুটিপূর্ণ। পুস্তক কেন্দ্রিক প্রচলিত পরীক্ষায় শিক্ষার্থীর ব্যক্তিত্ব, বুদ্ধি, প্রবণতা, আগ্রহ, সামর্থ্য, দক্ষতা প্রভৃতির প্রতিফলন ঘটে না। বলছে যে এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের দৈহিক, বৌদ্ধিক এবং শিক্ষাগত বিকাশের পরিমাপ করতে আগ্রহী। এবার ব্যক্তির পরিমাপের বিভিন্ন দিক রয়েছে। ওকে, তার আগে আমি জাস্ট একটু দেখে নেব মূল্যায়নের ব্যাপারটা। মূল্যায়ন বলতে আমরা কি বুঝি? মূল্যায়ন বলতে সাধারণভাবে বোঝায় কোনো কিছুর উপর মূল্য নির্ধারণ করা। ঠিক আছে, অ্যাক্ট অফ প্লেসিং ভ্যালু অন সামথিং। শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন বলতে বোঝায় শিক্ষার অন্তর্গত প্রক্রিয়ার উপর মূল্য নির্ধারণ করা। মূল্যায়নের সংজ্ঞা বলতে গিয়ে আমরা যদি বলতে চাই, জাস্ট আমরা কনসেপ্ট ক্লিয়ারিংয়ের জন্য করে নেবো এটাও। মূল্যায়ন হলো যাবতীয় প্রচেষ্টা ও উপায় যার সাহায্যে কাঙ্ক্ষিত উদ্দেশ্যগুলি কতখানি বাস্তবায়িত হয়েছে তা পরিমাপ করা। নৈর্ব্যক্তিক প্রমাণ এবং ব্যক্তিগত পর্যবেক্ষণ উভয়ই উপায়ের অন্তর্ভুক্ত। এবং স্মিথ এবং টাইলার কী বলেছেন? মূল্যায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা বিশেষ উদ্যমের মূল্য জানা যায়। ঠিক আছে, তাহলে তার সঙ্গে সঙ্গে পরিমাপটা একবার দেখে নিই। পরিমাপ কি? পরিমাপ হচ্ছে কোনো বস্তুকে স্বীকৃত নিয়মাবলীর প্রেক্ষিতে সংখ্যার দ্বারা প্রকাশ করা, যেমন কোনো বস্তুর দৈর্ঘ্য, উচ্চতা বা শিক্ষার্থীর গণিতে পারদর্শিতা ইত্যাদি। ঠিক আছে, এবার আমরা চলে আসবো ব্যক্তির পরিমাপের বিভিন্ন দিক। ঠিক আছে, ব্যক্তিত্বের পরিমাপের জন্য এটা একটা আলাদা ক্লাস আমি করাবো। তো ব্যক্তিত্বের পরিমাপ বা ব্যক্তিত্ব নিয়ে একটা ক্লাস করাবো। তো জাস্ট এখান থেকে যেটুকু করা সেটুকু আমি করিয়ে দিচ্ছি। ব্যক্তির পরিমাপ হচ্ছে শারীরিক। ব্যক্তির পরিমাপ সাধারণত 3টে হয়, একটা হচ্ছে শারীরিক, মানসিক এবং হচ্ছে শিক্ষাগত। তো এখানে শারীরিক পরিমাপ বলতে বোঝানো হয় বৃদ্ধিটাকে, উচ্চতা, ওজন ইত্যাদি। মানসিক বুদ্ধি, সেটাকে কি বলছি আমরা? বুদ্ধি, আগ্রহ। শিক্ষাগত পরিমাপ, সেটা হচ্ছে একাডেমিক যে কোয়ালিফিকেশন তার কথা বলছি। তো সেটা হচ্ছে পঠন ক্ষমতা, বিষয়গত পারদর্শিতা ইত্যাদি। এবার চলে আসছি আমরা, এটা ব্যক্তির পরিমাপের 3টে পার্ট গেল। ব্যক্তির পরিমাপ হচ্ছে শারীরিক একটা, মানসিক একটা, শিক্ষাগত মাপ একটা। আর মূল্যায়নের প্রকারভেদ, সেটা হচ্ছে গঠনগত মূল্যায়ন এবং সমষ্টিগত মূল্যায়ন। ঠিক আছে, এই দুটো মূল্যায়নের কথা আমরা বলছি, খুব ইম্পর্টেন্ট জায়গা মূল্যায়ন। তো এই মূল্যায়নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, আমরা দুটো মূল্যায়নের কথা বলছি। একটা হচ্ছে গঠনগত মূল্যায়ন, ঠিক আছে, একটা হচ্ছে গঠনগত মূল্যায়ন, যেটাকে আমরা বলছি ফর্মেটিভ। ফর্ম মানে গঠন করা, এইভাবে মনে রাখার চেষ্টা করব। ফর্ম, সেটা মানে হচ্ছে গঠন করা। তো ফর্মেটিভ মানে হচ্ছে গঠনগত মূল্যায়ন। আর সমষ্টিগত যে মূল্যায়ন সেটাকে আমরা বলছি সামেটিভ। ঠিক আছে, সমষ্টিগত। এবার কোনটাকে গঠনগত বলি, কোনটাকে সমষ্টিগত বলি, সেটা আমরা বিস্তারে দেখে নেব। শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন শিক্ষার্থীদের মূল্যায়নকে বলা হয় গঠনগত মূল্যায়ন, এবং শিক্ষণ প্রক্রিয়ার শেষে যে পর্বে মানে যে মূল্যায়ন এর ব্যবস্থা করা হয় তাকে বলা হয় সমষ্টিগত মূল্যায়ন। তাহলে খুবই ইজি, খুবই মনে রাখার জন্য ইজি। ফর্ম মানে হচ্ছে গঠন করা। গঠন কখন হচ্ছে? গঠন হচ্ছে যখন তাকে শেখানো হচ্ছে, যখন শিক্ষার্থীকে শেখানো হচ্ছে, তো সেই সময় তার মধ্যে গঠন চলছে, সেই গঠন প্রক্রিয়া চলাকালীন যে মূল্যায়নটা হয় সেটাই গঠনমূলক। আর যখন পরীক্ষার সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে, সমষ্টি একদম শেষে গিয়ে, ঠিক আছে, শেষে গিয়ে যে মূল্যায়নটা হচ্ছে সেটা হচ্ছে সামেটিভ। ওকে, আরেকটা জিনিসের কথা, যে জিনিসটার ওপর এখন সবথেকে বেশি জোর দেওয়া হয় সেটা হচ্ছে অবিচ্ছিন্ন মূল্যায়ন, যেটাকে বলা হয় কন্টিনিউয়াস এভলিউশন। ঠিক আছে, কন্টিনিউয়াস এভলিউশন। তো এই কন্টিনিউয়াস এভলিউশন কি? গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টিমূলক মূল্যায়নের একত্রীকরণকে আমরা বলছি অবিচ্ছিন্ন মূল্যায়ন। ঠিক আছে, গঠনগত মূল্যায়ন এবং সমষ্টিগত মূল্যায়ন যেটা রয়েছে, এই দুটোর যে একত্রীকরণ, যদি আমরা ফর্মেটিভ এবং সামেটিভ দুটোকে একসঙ্গে করি, তখনই আমরা কিন্তু কন্টিনিউয়াস এভলিউশনের কথা ভাবতে পারবো। সামগ্রিক মূল্যায়ন কাকে বলবো আমরা তাহলে? সামগ্রিক মূল্যায়ন আমরা বলি সামগ্রিক মূল্যায়ন হচ্ছে শিক্ষার্থীর স্কলাস্টিক ক্ষেত্রে এবং স্কলাস্টিক এবং নন স্কলাস্টিক ক্ষেত্রে মূল্যায়নকে সামগ্রিক মূল্যায়ন বা এভলিউশন বলে। তাহলে আমাকে জানতে হবে হোয়াট ইজ স্কলাস্টিক এবং হোয়াট ইজ নন স্কলাস্টিক। ঠিক আছে, স্কলাস্টিক, এই সামগ্রিক মূল্যায়নকে আমরা যেহেতু ভাগ করেছি দুটো ভাগে, একটা হচ্ছে স্কলাস্টিক আর একটা হচ্ছে নন স্কলাস্টিক। তার ইংরাজিটা হচ্ছে সামগ্রিক মূল্যায়নের, সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ এভলিউশন। তো এই সামগ্রিক মূল্যায়নকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, নন স্কলাস্টিক এবং স্কলাস্টিক। নন স্কলাস্টিক কি? নন স্কলাস্টিক হচ্ছে
বিদ্যালয়ের বাইরে যে সমস্ত জিনিস সেগুলো হচ্ছে নন স্কলাস্টিক, ঠিক আছে? এটা মানে এইভাবে কিন্তু মনে রাখবে, এই জন্য জাস্ট বলছি বিদ্যালয়ের বাইরে যেটা সেটা হচ্ছে নন স্কলাস্টিক, আর বিদ্যালয়ের ভিতরে যেটা সেটা হচ্ছে স্কলাস্টিক ক্ষেত্র। তো শিক্ষার্থীর স্বাস্থ্য, এটা বিদ্যালয়ের বাইরে। অভ্যাস, সাধারণ অভ্যাস, মনোভাব, চারিত্রিক বিকাশ, মূল্যবোধ। অবভিয়াসলি মূল্যবোধ কি স্কুলের মধ্যে হয় না? অবশ্যই হয়। চারিত্রিক বিকাশ স্কুলের মধ্যে হয় না, কিন্তু আমি বলছি যে অ্যাকাডেমিক যে সমস্ত জিনিসপত্র আছে স্কুলের, সেই অ্যাকাডেমিক জিনিসের বাইরে সাধারণত এগুলো মনে রাখার জন্য আমি বলেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে নন স্কলাস্টিক। আর স্কলাস্টিকের ক্ষেত্রে কি, কোনো বিষয়বস্তুর জ্ঞান, এই যে পড়ার বইয়ের একটা জ্ঞান, ঠিক আছে? একটা বইয়ের বা একটা বিষয়ের ওপর, ইতিহাসের ওপর কোনো একটা ছেলের জ্ঞান আছে, সে তাহলে সেই বিষয়ের ওপর জ্ঞান, তাহলে এটা কী হয়ে গেল? এটা স্কুলের মধ্যে ঘটনা হয়ে গেল। বোধগম্যতা, ঠিক আছে? বোধগম্যতা, তাই জ্ঞানের প্রয়োগ, জ্ঞানের প্রয়োগ কোথায় করে? সাধারণত স্কুলে করবে, ঠিক আছে? দক্ষতা অর্জন, কোনো বিষয়ের উপর সে দক্ষতা অর্জন করছে, কর্মশিক্ষায় হয়তো সে কোনো একটা বিষয়ে সে হচ্ছে দক্ষতা অর্জন করতে পারে, করেছে, সেই সমস্ত জিনিস হচ্ছে, কিন্তু এগুলো স্কলাস্টিকের মধ্যে চলে আসছে। আচ্ছা, মূল্যায়নের এগুলো আমরা রিড ওভার করে যাবো একবার করে। মূল্যায়ন কি বলছে? বলছে এটি একটি ব্যাপক সর্বাত্মক প্রক্রিয়া, ঠিক আছে? মূল্যায়ন আমরা আগেই পড়েছিলাম, মূল্যায়নটা হচ্ছে সর্বাত্মক, ব্যাপক সর্বাত্মক প্রক্রিয়া। এটি শিক্ষাদানের একটি প্রক্রিয়া। মূল্যায়ন একটি শিক্ষাদানের প্রক্রিয়া। এটি শিক্ষার্থীর বিভিন্ন সামর্থ্য বা ক্ষমতা পরিমাপ করে। এটি শিক্ষার্থীর পারদর্শিতা বা সাফল্য নির্ধারণের বিজ্ঞানসম্মত একটি পদ্ধতি। এটি একটি ধারাবাহিক বা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। কমপ্লিট। আচ্ছা, এইখানে আমরা চলে যাব শিক্ষার্থীর যথাযথ মূল্যায়নে ব্যবহৃত কৌশল। কী কী রয়েছে শিক্ষার্থীর ব্যবহৃত কৌশল, এখানে আমরা কি দেখে নেব যে শিক্ষার্থীর মূল্যায়ন করার জন্য সাধারণত কী কী উপায় অবলম্বন করা হয়। এক হচ্ছে লিখিত পরীক্ষা, দুই হচ্ছে মৌখিক পরীক্ষা, তিন প্র্যাকটিক্যাল পরীক্ষা, চার হচ্ছে শিক্ষার্থীদের আচার আচরণ, প্রবণতা, আগ্রহ, সামর্থ্য ইত্যাদির পর্যবেক্ষণ। তাহলে কী কীভাবে পরীক্ষা বা পরীক্ষণ তাদের মূল্যায়ন করা হয় শিক্ষার্থীদের, এখানে আমরা চারটে টোটাল উপায়ের কথা বলছি। সেই চারটে উপায়ে মানে আরও আছে আমার পরে, ঠিক আছে? এখানে এই যে শিক্ষার্থীর পরিবার, প্রতিবেশী, বন্ধু বান্ধব থেকে তথ্য সংগ্রহ, অনুসন্ধান, এগুলো রয়েছে। অর্পিত দায়িত্ব পরীক্ষা, যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট টেস্ট, সহপাঠক্রমিক কার্যাবলী পর্যবেক্ষণ, সাইকোলজিক্যাল টেস্ট রয়েছে, ধারাবাহিক পরিচয়পত্র যেটাকে বলা হয় কিউমুলেটিভ রেকর্ড কার্ড, ঠিক আছে? এইগুলো সমস্ত কিন্তু শিক্ষার্থীর মূল্যায়নে ব্যবহার করা কৌশল। তাহলে আমরা প্রধানত কী দেখি? তিনটে পরীক্ষা আমরা সাধারণত দেখি, যেটা হচ্ছে লিখিত, মৌখিক আর হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা, ঠিক আছে? এরপরে আমরা চলে আসব মূল্যায়নের সঙ্গে পাঠ্যক্রম, শিক্ষণের উদ্দেশ্য এবং শিক্ষণ পদ্ধতি ও কৌশলের সম্পর্ক, ঠিক আছে? এখানে আমরা সেই ছবিটাকে দেখে নেব, খুব বেশি এখানে করার দরকার নেই। পাঠ্যক্রম, ঠিক আছে, মানে এগুলো সমস্ত কিছুই বলতে চাইছি, এটা কিন্তু সমস্তটাই ইন্টারকানেক্টেড। পাঠ্যক্রম থেকে শিক্ষণ উদ্দেশ্য, শিক্ষণ উদ্দেশ্য থেকে হচ্ছে শিক্ষণের পদ্ধতি কৌশল, শিক্ষণের পদ্ধতি কৌশল থেকে মূল্যায়ন থেকে আবার গিয়ে পাঠ্যক্রম, ঠিক আছে? তো এইগুলোর প্রত্যেকটাই এরা কিন্তু সবাই ইন্টারকানেক্টেড, এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে। মূল্যায়ন এবং শিক্ষণের প্রক্রিয়া তেমন কিছু করতে লাগবে না। এখানে 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 আচ্ছা আচ্ছা, আমরা গণিত মূল্যায়নের উদ্দেশ্য দেখে নেব, ঠিক আছে? অবজেক্টিভস কী কী রয়েছে? তো শিক্ষার্থীর গণিতে জ্ঞান, দক্ষতার পরিমাপ করা, শিক্ষার্থীর গণিতে ত্রুটি নির্ণয় করা, ঠিক আছে? শিক্ষার্থীর গণিতে ত্রুটি নির্ণয় করা, শিক্ষার্থীর ভবিষ্যৎ সাফল্য নিরূপণ করা, শিক্ষার্থীকে গণিত শিক্ষণে প্রেরণা দান করা, গণিতের দক্ষতা অনুযায়ী শিক্ষার্থীদের বিভিন্ন গ্রেডে ভাগ করা, গণিতের সাফল্যের ভিত্তি, শিক্ষার্থীকে সামাজিক মর্যাদা দান করা, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের পরিমাপ করা, গণিত শিক্ষক শিক্ষিকার দক্ষতার বিচার করা, বিদ্যালয়ের উৎকর্ষতা নির্ধারণ করা, এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে, এখানটা পুরোটা আসেনি, এটা অ্যাকচুয়ালি এখানে এটা আছে যে শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনা দান করা, ঠিক আছে? তো এই কটাই। তো এইগুলো জাস্ট আমরা রিডিং পড়ে নেবো, কারণ হচ্ছে এই যে গণিতের উদ্দেশ্য কী সেটা আমরা জেনারেল কনসেপ্ট থেকে অ্যান্সার দিতে পারবো, ঠিক আছে? এরপর আমরা চলে যাব যেগুলো মেন জায়গা, সেই জায়গাগুলো আমি খুব ভালো করে দাগ দিয়ে দিচ্ছি এবং করছি, ঠিক আছে? বৌদ্ধিক ক্ষেত্রে মূল্যায়নের কৌশল কী? যেখানে আমাদের কাম্য সামর্থ্য, মানে আমাদের ডিজায়ার যেগুলো আমার চাই, ডিজায়ারিং এবিলিটি, সেগুলো কী কী? সেটা হচ্ছে জ্ঞানমূলক সামর্থ্য, বোধমূলক সামর্থ্য, ঠিক আছে, প্রয়োগমূলক সামর্থ্য, বিশ্লেষণমূলক সামর্থ্য, সংশ্লেষণমূলক সামর্থ্য, আর হচ্ছে এই কটাই রয়েছে, ঠিক আছে? তো এখানে আমরা আমরা দেখে নেব কী কী বলছে। জ্ঞানমূলক সামর্থ্যের মধ্যে আমাদের কী কী রয়েছে সেটা হচ্ছে পাঠের অন্তর্গত বিভিন্ন প্রতীক, স্বতঃসিদ্ধ সূত্র, সংজ্ঞা,
তথ্য প্রক্রিয়ার নাম ইত্যাদি স্মরণ করতে পারা, রিকল করতে পারা, রিমেম্বার করতে পারা, রাইট, জ্ঞানমূলকের মধ্যে আসছে। 2 নম্বরে আসছে পাঠের অন্তর্গত বিভিন্ন প্রতীক, স্বতঃসিদ্ধ সূত্র, সংজ্ঞা, তথ্য প্রক্রিয়ার নাম ইত্যাদি চিনতে পারা বা রেকগনিশন। তাহলে জ্ঞানমূলক সামর্থ্যের মধ্যে দুটো জিনিস আসছে, আমি ছোট ছোট করে মনে রাখবো, রিকল করা বা রিমেম্বার করা, আর একটা রিকগনিশন, চিনতে পারা, রাইট। বোধমূলক সামর্থ্যের মধ্যে কি রয়েছে? বোধমূলক সামর্থ্যের মধ্যে বোধ কখন তৈরি হবে? যে যখন তুলনা করতে পারবে, পার্থক্য নির্ণয় করতে পারবে, কোনো জিনিসের উপর ধারণা বা বোধ তখনই তৈরি হবে না যখন সে কোনো একটা জিনিসের তুলনা করতে পারবে, ঘোড়ার সঙ্গে গরুর পার্থক্য করতে পারবে, ঠিক আছে, শ্রেণীবিন্যাস করতে পারছে, যে শামুক একটা শ্রেণীর প্রাণী আর ম্যামালসরা একটা শ্রেণীর প্রাণী, এটা কিন্তু তখনই করতে পারবে যখন তার মধ্যে একটা বোধমূলক সামর্থ্য বা একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া তৈরি হবে। ভুল ত্রুটি শনাক্ত করতে পারা, ভাষান্তর করতে পারা, যথাযথ বিচার করতে পারা, সম্পর্ক খুঁজে বের করতে পারা, এগুলো কিন্তু সমস্ত আসছে বোধমূলক সামর্থ্যের এগেনস্টে। প্রয়োগমূলক সামর্থ্য মানে প্রয়োগ করতে পারছে, কোনো জিনিসকে লাইফে অ্যাপ্লাই করতে পারছে, দ্যাট ইজ কল্ড অ্যাপ্লিকেশন, রাইট। সঠিক পদ্ধতি অনুসরণ করতে পারা, বিকল্প পদ্ধতি উদ্ভাবন করতে পারা, কার্যকারণ ব্যাখ্যা, তথ্যের পর্যাপ্ততা যাচাই, নতুন সমস্যা তৈরি করতে পারা ইত্যাদি সমস্তই কিন্তু প্রয়োগমূলক সামর্থ্য বা অ্যাপ্লিকেশনের মধ্যে আসছে। বিশ্লেষণমূলক, যেটাকে আমরা অ্যানালাইসিস বলছি, অ্যানালাইসিস মানে কোনো একটা জিনিসকে আমরা অ্যানালাইজ করছি, ঠিক আছে, বা হচ্ছে সমস্যার বিশ্লেষণ করতে পারছি রাদার। তাহলে সেটা কি? অ্যাসাইনমেন্টের উত্তরদান, প্রজেক্টের প্রতিবেদন, জটিল সমস্যার বিশ্লেষণ, এগুলো সমস্ত চলে আসছে বিশ্লেষণমূলকে। অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, জটিল সমস্যার বিশ্লেষণ। সংশ্লেষণমূলক কি? সংশ্লেষমূলক হচ্ছে মৌখিক বা লিখিতভাবে কোনো সমস্যা সমাধান করতে পারা, অ্যাসাইনমেন্ট, প্রকল্প বা উৎপাদনকারী কাজ করতে পারা। এরপর আমরা চলে আসছি পারদর্শিতার বিষয়গত কৃতিত্বের অভিজ্ঞতা। তাহলে আমরা প্রথমে দেখলাম যে বৌদ্ধিক ক্ষেত্রে মূল্যায়নের কৌশল কী কী রয়েছে, তারপর আমরা চলে আসছি বিষয়গত কৃতিত্বের অভিজ্ঞা, ঠিক আছে। এখানে অভিজ্ঞায় আমরা বিশেষ কিছু পড়বো না, অভিজ্ঞায় আমরা যেটা মেন পড়বো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে গণিতের পারদর্শিতা নির্ণয়ে ব্যবহৃত অভিজ্ঞাগুলো কী কী, ঠিক আছে। সেটা হচ্ছে ড্যারেল রিডিং অ্যাচিভমেন্ট টেস্ট, স্ট্যানফোর্ড অ্যাচিভমেন্ট টেস্ট, মডার্ন স্কুল অ্যাচিভমেন্ট টেস্ট, ক্যালিফোর্নিয়া অ্যাচিভমেন্ট টেস্ট, ঠিক আছে। তাহলে কী কী রয়েছে? ড্যারেল রিডিং অ্যাচিভমেন্ট টেস্ট, স্ট্যানফোর্ড অ্যাচিভমেন্ট টেস্ট, মডার্ন স্কুল অ্যাচিভমেন্ট টেস্ট আর ক্যালিফোর্নিয়া অ্যাচিভমেন্ট টেস্ট, এগুলো কিন্তু সমস্তই গণিতের পারদর্শিতা নির্ণয়ে ব্যবহৃত অভিজ্ঞা। তাহলে ড্যারেল রিডিং, স্ট্যানফোর্ড, মডার্ন স্কুল, ক্যালিফোর্নিয়া, এই চারটি কিন্তু রয়েছে গণিতের পারদর্শিতা নির্ণয়ে ব্যবহৃত অভিজ্ঞা। অবভিয়াসলি আরও অনেক কিছু আছে, কিন্তু এগুলোই কিন্তু মেনলি ইম্পর্ট্যান্ট, রাইট। তো এরপরে আমরা চলে আসছি পারদর্শিতা বা বিষয়গত কৃতিত্বের অভিজ্ঞার প্রকারভেদ, ঠিক আছে। প্রকারভেদ কী কী রয়েছে? একটা হচ্ছে হয় শিক্ষক নির্মিত অভিজ্ঞা, খুব ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে, শিক্ষক নির্মিত অভিজ্ঞা, একটা হচ্ছে শিক্ষক নির্মিত অভিজ্ঞা আর একটা হচ্ছে আদর্শায়িত অভিজ্ঞা। এই শিক্ষক নির্মিত অভিজ্ঞা, সেখানে আমরা দেখব নৈবক্তিক রয়েছে, মানে কোয়েশ্চেনের টাইপ রয়েছে, নৈবক্তিক, সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং ব্যাখ্যামূলক, ঠিক আছে। আর আদর্শায়িত যে অভিজ্ঞা, সেখানে আমরা দেখব যে সাধারণ পারদর্শিতা বা কৃতিত্বের একটা অভিজ্ঞা হয় আর একটা নির্ণয়াত্মক অভিজ্ঞা হয়, ঠিক আছে। ছাত্রছাত্রীদের পারদর্শিতার উপর বেশ করে একটা অভিজ্ঞা হয় আর একটা হচ্ছে নির্ণয়াত্মক অভিজ্ঞা হয়। সেই পারদর্শিতার যে অভিজ্ঞা, সাধারণ পারদর্শীর অভিজ্ঞা, সেটা হচ্ছে সামগ্রিক ধর্মী আর বিশেষ ধর্মী। শিক্ষক নির্মিত যে অভিজ্ঞা, সেটা কিন্তু আমরা তিনটি আমরা এখানে করতে পারছি, সেটা হচ্ছে নৈবক্তিক, সংক্ষিপ্ত এবং হচ্ছে ব্যাখ্যামূলক কোয়েশ্চেনের মাধ্যমে। কিন্তু আদর্শায়িত অভিজ্ঞাকে আমরা একটু ডিটেলে যাচ্ছি, সেখানে গিয়ে দেখছি যে সাধারণ পারদর্শিতা বা কৃতিত্বের অভিজ্ঞা হয় একটা, আর একটা হয় নির্ণয়াত্মক অভিজ্ঞা। এই সাধারণ পারদর্শিতার বা কৃতিত্বের যে অভিজ্ঞা, সেটা হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে সামগ্রিক ধর্মী আর একটা হচ্ছে বিশেষ ধর্মী। উত্তম অভিজ্ঞা কী কী রয়েছে আমরা জাস্ট এখানে দেখে নেব, দুটো এখানে আমরা ভাগ করছি, কৃত কৌশলগত এবং ব্যবহারিক বৈশিষ্ট্য, ঠিক আছে, এত ডিপ আমরা যাচ্ছি না, ঠিক আছে। তারপরে আমরা চলে আসবো শিখনের সমস্যা। তারপর আমরা চলে তাহলে কোথায় আসছি? শিক্ষণের সমস্যা বা প্রবলেমস অফ টিচিংয়ে, ঠিক আছে। এখানে আমরা টিচিংয়ের কী কী সমস্যা রয়েছে সেগুলো একদম জেনারেল কনসেপ্ট, এগুলো নিয়ে এগুলো প্রচুর পড়ার দরকার হয় না, জাস্ট আমরা এটাকে দেখে নেবো একবার, ঠিক আছে। তো এগুলো কী কী রয়েছে শিখনের সমস্যার মধ্যে, তো আমরা এখানে হয়তো ছোটো করতে পারছি না, আমি জাস্ট এখানে বলে দিচ্ছি, পরে আবার আসবো। তো আমরা যদি দেখি যে গণিতের যে সমস্যা, গণিত শিখনের যে সমস্যা, সেটার বাহ্যিক কারণ হিসাবে দেখতে গেলে আমরা দেখি 3 রকমের সমস্যা হয়। 1 নম্বর হচ্ছে বিদ্যালয় সম্পর্কিত সমস্যা,
দু নম্বর হচ্ছে সামাজিক সমস্যা এবং 3 নম্বর হচ্ছে পরিবারগত সমস্যা। এবং এই যে সমস্যাগুলোর কথা বলা আছে এগুলো পড়ে মুখস্থ করে তারপর পরীক্ষা হলে লিখতে লাগে না, ঠিক আছে? এগুলো একটা জেনারেল কনসেপ্ট থেকে ক্লিয়ার হয়ে যায়। তবু আমি প্রত্যেকটা লাইন বাই লাইন আমি পড়ে বলে যাব, কারণ হচ্ছে মানে কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে তার জন্য, ঠিক আছে? তো গণিত শিক্ষণে তাহলে 3টে আমরা সমস্যার কথা জানলাম। একটা হচ্ছে বিদ্যালয় সম্পর্কিত, একটা হচ্ছে সামাজিক সমস্যা, আর একটা হচ্ছে পরিবারগত সমস্যা, ঠিক আছে? আর যদি আমরা মানে অভ্যন্তরীণ দিকে যাই, তাহলে অভ্যন্তরীণ দিকে আমরা গিয়ে দেখতে পাবো আরও দুটো সমস্যার কথা রয়েছে, যেটা হচ্ছে শারীরিক আর হচ্ছে মনোবিজ্ঞান সম্মত। আমরা একদম শেষের দিকেই চলে এসেছি। তো আমরা এখানে কিন্তু দেখব কী কী সমস্যার কথা বলা হয়েছে। আমরা প্রথমে যাচ্ছি বাহ্যিক কারণে, বাহ্যিক যে কারণ রয়েছে সমস্যা সৃষ্টিকারী। তো আমরা প্রথমে বাহ্যিক দিকে যাচ্ছি, যেখানে আমরা 3টে ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে বিদ্যালয় সম্পর্কিত, একটা সামাজিক, আর একটা হচ্ছে পরিবারগত। তো আমরা প্রথমেই দেখে নেব বিদ্যালয় সম্পর্কিত কী কী সমস্যা রয়েছে। এক হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ, ঠিক আছে? এক হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ। 2 নম্বর হচ্ছে উপযুক্ত যোগ্যতাহীন শিক্ষক শিক্ষিকা। বিদ্যালয়ে সাধারণত এগুলোই হয়, যার জন্য বলছি এগুলোকে পড়ে মুখস্থ করে তবে পরীক্ষার হলে গিয়ে লিখতে লাগে না। এগুলো একটা জেনারেল কনসেপ্ট থেকেই এগুলো সলভ হয়ে যাবে। শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা, বিদ্যালয়ে উপস্থিতির অপ্রতুল হার, অনুপযুক্ত শিক্ষণ পদ্ধতির প্রয়োগ, বিদ্যালয়ের সময়সূচিতে ত্রুটি, বিদ্যালয়ের সহপাঠক্রমিক কার্যাবলীর অভাব, অনুপযুক্ত পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক এবং অন্যান্য সুযোগ সুবিধা, শিক্ষক শিক্ষিকার রূঢ় মনোভাব, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্কের অভাব এবং বিদ্যালয়ে ছুট বিদ্যালয়ে ছুট ছাত্রছাত্রী। এগুলি কিন্তু মেন কারণ। তো এরপরে আমরা চলে আসবো বাহ্যিক কারণের সেকেন্ড পার্টে, যেটাকে আমরা বলছি সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা কী কী রয়েছে? সামাজিক সমস্যার মধ্যে রয়েছে অস্বাস্থ্যকর সামাজিক পরিবেশ, খারাপ বন্ধুর সঙ্গ, সমস্ত কিছু সমাজে, মানে শিশু তো সমাজে মিথস্ক্রিয়া করছে, সেই সমাজ যদি খারাপ হয় তার যে সমস্যা সেটা শুধুমাত্র গণিত শিক্ষণের ক্ষেত্রে নয়, তার সর্বাঙ্গীন যে বিকাশ, সেখানে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হবে। সমাজের সঙ্গে সুসম্পর্কের অভাব, সামাজিক বৈষম্যের অভাব, ঐতিহ্য কুসংস্কার, অন্যান্য খারাপ সঙ্গ, অভিভাবক অভিভাবিকাদের মধ্যে সামাজিক সচেতনতার অভাব, জীবনযাত্রার নিম্নমান, খারাপ প্রতিবেশী, এই সমস্তগুলোই কিন্তু এই সামাজিক সমস্যার অন্তর্গত, যেটা হচ্ছে বাহ্যিক কারণের দ্বিতীয় পার্ট বলতে পারি আমরা। এবং বাহ্যিক কারণের তৃতীয় পার্টে আমরা চলে আসবো, যেখানে হচ্ছে পরিবারগত সমস্যার কথা বলা হয়েছে। পরিবারগত সমস্যা কী কী রয়েছে? পিতামাতার আর্থিক দুরবস্থা, পরিবারের যদি যে সমস্ত সমস্যা সেগুলোর মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে। যৌথ বা একান্নবর্তী পরিবার, শিশুর ওপর অতিরিক্ত নজরদারি, ভগ্ন পরিবার, পরিবারে অযাচিত ব্যক্তির উপস্থিতি, পুষ্টিকর খাদ্য এবং পথ্যের অভাব, নিরক্ষর পিতামাতা, শিশুর প্রতি পিতামাতার দুর্ব্যবহার, লিঙ্গ বৈষম্য সমস্যা, এগুলো সমস্তই কিন্তু চলে আসছে পরিবারগত সমস্যার মধ্যে। তাহলে 3টে ভাগে আমরা ভাগ করেছিলাম বাহ্যিক কারণ হিসাবে। সেটা হচ্ছে, এক হচ্ছে বিদ্যালয়ের যে সমস্যা, 2 নম্বর হচ্ছে সামাজিক সমস্যা এবং 3 নম্বর হচ্ছে পরিবারের সমস্যা। এবার চলে আসছি আমরা অভ্যন্তরীণ কারণে। অভ্যন্তরীণ কারণ দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে শারীরিক কারণ, একটা হচ্ছে মনোবিজ্ঞান সম্মত কারণ, ঠিক আছে? তো আমরা প্রথমেই চলে আসবো শারীরিক কারণে। অভ্যন্তরীণ কারণ হিসেবে চলে আসবো প্রথমেই শারীরিক কারণে। তো শারীরিক কারণে আমরা যদি যাই তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো মুখ বধিরতা, ব্যাহত দৃষ্টি, দৃষ্টিহীনতা, যেগুলো শারীরিক প্রতিবন্ধকতা সেগুলোর কথাই বলা হচ্ছে। শারীরিক অক্ষমতা, জন্মকালীন সমস্যা, দুরারোগ্য ব্যাধি, অপরিণত শিশুর জন্ম, হৃদযন্ত্রের ত্রুটি, বৃক্কের ত্রুটি, বাকযন্ত্রের ত্রুটি, অন্যান্য শারীরিক ত্রুটি। তো যে কোনো শারীরিক ত্রুটি গণিত শিক্ষার ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করবে। তাই যে কোনো সমস্যার কথাই, যদি শারীরিক কোনো সমস্যার কথাই বা মনোবিজ্ঞান সম্মত যে কোনো সমস্যার কথা যদি উল্লেখ করে, যেটা শারীরিক গণিত শিক্ষণের ক্ষেত্রে সমস্যা সৃষ্টিকারী কিনা, অবভিয়াসলি সেটা হ্যাঁ হবে, রাইট? জেনারেলাইজ করলাম এটাকে আমি। আচ্ছা, এবার মনোবিজ্ঞান সম্মত কারণ কী কী রয়েছে? মনোবিজ্ঞান সম্মত রয়েছে প্রাক্ষোভিক অস্থিরতা, ঠিক আছে? প্রাক্ষোভিক অস্থিরতা রয়েছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উৎসাহের অভাব, 3 নম্বর রয়েছে উদ্বেগ, 4 নম্বর হচ্ছে জড়বুদ্ধি সম্পন্ন হওয়া, 5 নম্বর ব্যাহত মানসিক অবস্থা, আবেগজনিত অসঙ্গতি, শিক্ষার্থীর নেতিবাচক মনোভাব, নিম্নমানের বুদ্ধাঙ্ক এবং স্নায়ুগত সমস্যা। গণিতের আগ্রহ
ঠিক আছে। গণিতের আগ্রহ সৃষ্টির জন্য প্রয়োজনীয় সক্রিয়তা কী কী রয়েছে সব কিছু পড়তে হবে না, যেটুকু দাগ দেওয়া যায় সেটুকু করব। শিক্ষকের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন অবশ্যই, ঠিক আছে। তাহলে আগ্রহ সৃষ্টি করার জন্য কী করা উচিত? শিক্ষকের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা উচিত। শিক্ষার্থীর মধ্যে নতুন কিছু শেখানোর সময় উৎসাহ সৃষ্টি করা গেলেও ওই উৎসাহ পরবর্তীকালে বিলীন হয়ে যায়, ঠিক আছে। তার জন্য কি করতে হবে? তাহলে গণিত শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করার জন্য তাহলে আমরা দেখব যে তাদের মধ্যে প্রেরণা সৃষ্টি করতে হবে, বা অর্থাৎ হচ্ছে মোটিভেশন। এই মোটিভেশনের উপর আমি একটা আলাদা ক্লাস করাবো, রাইট। তো এই তিনটে জিনিস থেকে আমরা আলাদা আলাদা ক্লাস করবো, আমি বলে দিয়েছি ক্লাসের মধ্যেই। তো প্রেরণা নিয়েও আমরা কিন্তু একটা আলাদা ক্লাস করাবো, ব্লুমস ট্যাক্সোনমি নিয়ে করাবো, প্রেরণা নিয়ে করাবো, এবং ব্যক্তিত্ব নিয়ে একটা করাবো, ব্যক্তিত্বের সংরক্ষণ, ব্যক্তিত্বের পরিমাপ, এটাকে নিয়ে, ঠিক আছে। তো উপযুক্ত শিক্ষণ সহায়ক উপাদানের ব্যবহার, বিভিন্ন বিষয়ের পঠন পাঠনের সঙ্গে সঙ্গতি সাধন, পেশাগত মূল্যবোধের প্রতি গুরুত্বদান, বিনোদনগত মূল্যের ওপর গুরুত্বদান, ব্যবহারিক কাজ, পরিবর্তন তত্ত্বের অনুসরণ, গণিত পাঠের প্রতি মনোবিজ্ঞানসম্মত অবস্থা সৃষ্টি, ব্যক্তি বৈষম্যের নীতির প্রয়োগ, গণিত পাঠের জন্য উপযুক্ত শারীরিক অবস্থা এবং বৌদ্ধিক কার্যাবলী, এগুলো সমস্তই কিন্তু আমরা কি দেখব যে গণিত যে শিক্ষণ, সেই গণিত শিক্ষণে আগ্রহ সৃষ্টি করার জন্য এই সমস্ত প্রয়োজনীয় সক্রিয়তা গ্রহণ করতে হবে, রাইট। তো এখান থেকে আর কিছু করার দরকার নেই। এরপর আমরা করব গণিত যে শিক্ষণ রয়েছে তা সেটা ফলপ্রসূ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কী কী, সেখানে আমরা দেখব। জাস্ট আমরা রিডিং করবো এগুলো। শিক্ষার্থীর বয়স এবং মানসিক স্তর অনুযায়ী গণিতের বিষয়সূচি নির্বাচন ও গ্রহণ মানে সংগঠন করতে হবে, ঠিক আছে। আমরা লাস্ট পাতায় চলে এসেছি। তো 2 নম্বর হচ্ছে বিষয়সূচি বা বিষয়বস্তু শিক্ষার্থীর কাছে সহজভাবে এবং উৎসাহ ব্যঞ্জক পদ্ধতিতে উপস্থাপিত করতে হবে। শিক্ষার্থীদের গণিতে বিষয়বস্তু অভ্যাস এবং অনুশীলন করার জন্য যথেষ্ট সুযোগ দিতে হবে। বিস্মরণ মানে ভুলে যাওয়া এড়ানোর জন্য গণিতে অর্জিত জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করতে হবে। 5 নম্বর বলছে যে ব্যক্তি বৈষম্যের ভিত্তিতে প্রয়োজন মতো নির্দেশদানে প্রক্রিয়া অবলম্বন করতে হবে। গণিতের নির্দিষ্ট একের উপ-একক পড়ানোর আগে ওই বিষয়ে শিক্ষার্থীর লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করতে হবে, ঠিক আছে। বিভিন্ন ক্ষেত্রে শিখন সঞ্চালন যাতে ঘটতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। তো এইগুলো হচ্ছে কি, এগুলো সাধারণত আমরা গণিত শিক্ষণটাকে ফলপ্রসূ করার জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ থাকবে, রাইট। তো এরপর আমরা চলে আসবো একদম শেষের দিকে। এখানে ত্রুটি নির্ণায়ক অভিক্ষার কথা বলা হচ্ছে। ত্রুটি নির্ণায়ক অভিক্ষা কাকে বলবো, ঠিক আছে। এখানে দেখবো যে কোনো ছাত্র আমরা দেখবো ক্লাসে যারা রিডিং পড়তে পারে না, কোনো ছাত্র রিডিং পড়েও সঠিকভাবে প্রকাশ করতে বা উচ্চারণ করতে পারে না। কেউ ইতিহাসে ভালো অথচ গণিতে কাঁচা, কেউ গণিতে দক্ষ অথবা ভূগোলে কাঁচা। ছাত্রছাত্রীদের এইসব শিক্ষা বিষয়ক ত্রুটি দূর করার জন্য নানাবিধ ত্রুটি নির্ণায়ক অভিক্ষার আবিষ্কার হয়েছে, যেটাকে বলা হয় ডায়াগনস্টিক টেস্ট। খুবই ইম্পর্ট্যান্ট জায়গা ডায়াগনস্টিক টেস্ট, ওকে। এই ডায়াগনস্টিক টেস্ট বা ত্রুটি নির্ণায়ক যে অভিক্ষা, সেটা প্রণয়নের ধাপগুলো আমরা জাস্ট রিডিং করব। হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ করা এবং বিষয়বস্তু নির্বাচন করা, ঠিক আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ করা এবং বিষয়বস্তু নির্বাচন করা। বিষয়বস্তু বা বিষয়সূচি সরল থেকে জটিলের দিকে ক্রমানুসারে সাজানো হবে, সরল থেকে জটিল, ঠিক আছে। শিখনের ধাপগুলিকে ক্রমানুসারে পরপর সাজানো। অভিক্ষার বিষয়ের প্রকার সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ। অভিক্ষা বা যে টেস্টটা হবে সেই টেস্টের বিষয়গুলির মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন করা। বিষয়সূচির যৌক্তিক ক্রমের বিশ্লেষণ। অভিক্ষার চূড়ান্ত খসড়া প্রস্তুতি, ঠিক আছে। এই ডায়াগনস্টিক টেস্টের যে ত্রুটি নির্ণয় অভিক্ষাটা হবে তার ধাপগুলো এখানে পরপর বলা হচ্ছে। এবং সর্বশেষ যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে রেমেডিয়াল টিচিং, যেটা থেকে প্রতি বছর কিন্তু কোয়েশ্চেন আসবে, সিডিপির পার্ট থেকেও আসবে, এবং সাবজেক্ট ওয়াইজ যে সাবজেক্টগুলো থাকবে বাংলা, ইংরাজি, অঙ্ক, সেই সাবজেক্ট ওয়াইজ যে পেডাগজি থাকবে সেখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসবে। রেমেডিয়াল টিচিংয়ের ক্লাস কিন্তু সিডিপিতে করানো হচ্ছে, মানে সিডিপিতে রেমেডিয়াল টিচিং আলাদা করে করানো হয়েছে। তো এখানে আমরা দেখে নেব সংশোধনমূলক শিখন।
সাধারণভাবে বিদ্যালয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের আলাদাভাবে সাহায্য করা কি সংশোধনমূলক পাঠ বা সংশোধনমূলক শিক্ষণ বলে। এই মূলক শিক্ষণ কিন্তু আমরা দেখব যে ক্লাসের শুধুমাত্র যে পিছিয়ে পড়া ছাত্র তাদের জন্যই নয়, কিন্তু প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক শিশুর জন্য সংশোধনমূলক শিক্ষণের প্রয়োজন হয়। বলছে কোনো একটি শ্রেণীতে সকল ছাত্রছাত্রী একই মানের হয় না, ফলে শিক্ষক শিক্ষিকা শ্রেণীতে যেসব বিষয়ে পাঠদান করেন এবং শিক্ষার্থীর মধ্যে যেসব সামর্থ্য অর্জনে সহায়তা করেন, সকল শিক্ষার্থী ওই সামর্থ্যগুলিকে সবকটি একসাথে অর্জন করতে পারেন। এমনও হয় যে অঙ্কে ভালো কিন্তু হয়তো ইতিহাসে খারাপ, এমনও হয়, তাহলে তার ক্ষেত্রেও কিন্তু এই সংশোধনাত্মক শিক্ষণের প্রয়োজন রয়েছে। ফলে অনেক সময় কিছু শিক্ষার্থী অসফল হয়। সংশোধনমূলক শিক্ষণের উদ্দেশ্য হলো যে সকল শিক্ষার্থী অসফল হলো তাদের ত্রুটিগুলোকে চিহ্নিত করা এবং তাদের জন্য পৃথকভাবে শ্রেণী শিক্ষণের ব্যবস্থা করে তাদের উপযুক্ত সামর্থ্য অর্জনের সহায়তা দানের মাধ্যমে স্বাভাবিক শ্রেণী শিক্ষণে ফিরিয়ে আনা। যে সকল শিক্ষার্থীর জন্য সংশোধনমূলক শিক্ষণের প্রয়োজন হয় তাদের কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, সেই বৈশিষ্ট্যগুলো কী কী আমরা ওয়ান বাই ওয়ান দেখে নেব। এক হচ্ছে মনে রাখার ক্ষমতা, স্মৃতিশক্তি তুলনামূলকভাবে কম হতে পারে, স্বল্প মনোযোগী বা অমনোযোগী হতে পারে, তুলনামূলকভাবে বোধশক্তি কম হতে পারে, আত্মবিশ্বাসের অভাব, কর্ম সম্পাদনের ক্ষেত্রে অধিক সময় গ্রহণ, সমস্যা সমাধানে অপটু, বিমূর্ত ধারণাগুলি সহজে অনুধাবন করতে পারে না, শিক্ষণের ক্ষেত্রে অনীহা, উৎসাহে অভাব। এগুলো কিন্তু সমস্তই কিন্তু রয়েছে এই সংশোধনমূলক যাদের শিক্ষণ দরকার হয় তাদের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখা যায়। এগুলো জেনারেল কনসেপ্টের মাধ্যমে ক্লিয়ার করা যায়, পড়ার দরকার লাগে না। গণিতে সংশোধনমূলক শিক্ষণ। গণিতের কোনো নির্দিষ্ট ক্ষেত্রে শিক্ষার্থীর দুর্বলতা, ত্রুটি এবং জটিলতা দূর করার জন্য সংশোধনমূলক পাঠ বিশেষভাবে প্রয়োজনীয়। নির্ণায়ক অভীক্ষার মাধ্যমে ত্রুটিগুলিকে চিহ্নিত করতে হবে। এই যে ডায়াগনস্টিক টেস্ট, তার মাধ্যমে কী করতে হয়, এই ত্রুটিগুলিকে চিহ্নিত করতে হবে এবং তারপর সেই ত্রুটিগুলি শিক্ষার্থীর মধ্যে থেকে অপসারিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা শেষ পাতায় চলে এসেছি। এটাই কিন্তু আমাদের ম্যাথ পেডাগজি, গণিত যে পেডাগজি ছিল সেই গণিত পেডাগজি ডিসক্রিপটিভ পার্টের পুরোটা আমরা এর মধ্যে কভার করে দিলাম। এরপরের যে ভিডিওটা আসছে সেখানে কিন্তু এই ডিসক্রিপটিভ পার্টের মধ্যে এমসিকিউ টাইপ যা কোয়েশ্চেন হয় মোটামুটি ইম্পর্ট্যান্ট এবং প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবি টেট এবং সি টেট দুটোই কিন্তু আমরা এর মধ্যে কভার করব। তো এখানে কি দেখব আমরা বাকিটা। যদি দেখা যায় যে ত্রুটিগুলির মূলে রয়েছে কিছু আবেগজনিত বা শারীরিক শর্ত, তাহলে নির্দিষ্ট শিক্ষার্থীর সঙ্গে কথা বলে ওই ত্রুটি নিরসন করতে হবে। প্রয়োজনে ওই ত্রুটি নিরসনের উদ্দেশ্যে শিক্ষার্থীর অভিভাবিকার সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে, এটা কিন্তু কোয়েশ্চেন আছে, অভিভাবকের সঙ্গে কথা বলতে হবে। ঠিক আছে, এটা আমরা দেখব, কোয়েশ্চেনের মধ্যেও থাকবে। ওই শর্ত আবেগজনিত কারণ নিরসন করার পর সংশোধনী পাঠ, ঠিক আছে, সংশোধনী পাঠ খুব ইম্পর্টেন্ট, সংশোধনী পাঠ বা সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করতে হবে। এর জন্য গণিত শিক্ষক প্রয়োজনীয় সংশোধনী পাঠ্যসূচি তৈরি করবেন। সুতরাং শিক্ষার্থীদের ত্রুটি নিরাময় করে সংশোধনী পাঠের মাধ্যমে তাদের গণিতে সাফল্য অর্জনে সহায়তা করবে। তাহলে আমরা দেখলাম প্রথম হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট, যেটা হচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা আমি জাস্ট একবার লিখে দিচ্ছি, মানে জাস্ট এখানে করছি। প্রথমে হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট করে তাদের যে ত্রুটিগুলো বেরিয়ে আসছে শিক্ষার্থীর মধ্যে থেকে, সেই ত্রুটিগুলোকে নির্ণয় করে তাদেরকে সেই ত্রুটিগুলো সংশোধন করার জন্য আমার সংশোধনমূলক পাঠ বা রেমেডিয়াল টিচিংয়ের দরকার হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমার আসছে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, সেই জন্য আমি এখানটা ক্লিয়ার করে দিলাম। প্রথমে আমার হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট, তারপরে কিন্তু আসছে রেমেডিয়াল টিচিং, রাইট। তো এটাই ছিল ডেসক্রিপটিভ পার্টের টোটাল অংশটা, টোটাল যে পার্ট রয়েছে ম্যাথের যে পেডাগজি সেখানে। তো এর মধ্যে থেকেই মোটামুটি কোয়েশ্চেন আসবে এবং এটা আরও ক্লিয়ার করার জন্য আমরা কিন্তু এমসিকিউ নিয়ে আসছি পরের ভিডিওতে। তো সঙ্গে থাকো এবং অবশ্যই জানাও ক্লাস কেমন লাগছে। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটাতে লাইক করে দিও এবং কমেন্টসে জানাও ক্লাস কেমন লাগছে। ওকে, চলো টাটা।